ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রায় মেঘনা নদীর পূর্ব দিকে এলাকা পরিচিত ছিল সমতট নামে। 2 বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। 3 খলিফা শব্দটির অর্থ প্রতিনিধি। 4 পাল সেন যুগে জিনিস কেনা বেচার জন্য কুড়ি ব্যবহৃত হতো। 6 দক্ষিণ ভারতে বণিকদের বলা হতো চেট্টি। 82 2 রায়তে দিয়েছে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। 2 আইনে আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল। 3 কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল বৌদ্ধ সিদ্ধাচার্যদের। 4 আঙ্কর ভাট মন্দিরটি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়। 3 রায়তে আসি, বলেছে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? লিখবে কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল গুর্জার প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল, একে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে 3টি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলার সেন রাজত্ব শুরু হয়েছিল। অথবাতে আছে প্রথম খলিফা কে ছিলেন? প্রথম খলিফা ছিলেন আবু বকর। আর মোহাম্মদ ঘুরি কবে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। 3 2 নম্বর প্রশ্ন বলেছে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? এটা আছে বইয়ের 38 পাতায় রয়েছে। এখান থেকে লিখবে যে বাংলায় পাল ও সেন শাসনকালের সংক্ষেপে তুলনা করা যেতে পারে। 400 বছরেরও বেশি স্থায়ী পাল শাসন বাংলার সমাজে যেভাবে শিকড় গেড়েছিল, 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী সেন শাসন তা পারেনি। গোপাল যখন রাজা হয়েছিলেন তখন তার পেছনে জনসমর্থন ছিল। বিজয় সেন এমন কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেনি। শিক্ষা দীক্ষায়, ধর্মচর্চায়, শিল্পকলায় পাল যুগ অনেক এগিয়ে ছিল এবং এই কারণেই পাল শাসন সেন শাসন অপেক্ষা বা পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হয়েছিল। অথবাতে দিয়েছে পঞ্চরত্ন কাদের বলা হয়? এইখান থেকে লিখবে যে সেন যুগে লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তার গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেনের রাজসভার আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। এই যুগের আরও 3 জন কবি ছিলেন গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এই 5 জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন। 4 আসি, 4 রায়তে দিয়েছে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের উল্লেখ করো। এটা তোমাদের বইয়ের 19 পাতায় আছে। এইখান থেকে এইটুখানি লিখবে যে ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের অধিকাংশই মরুভূমি বা শুকনো ঘাসজমি অঞ্চল। এর পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে আরব সাগর, পূর্ব দিকে পারস্য উপসাগর। এখানে বৃষ্টিপাত সামান্যই হয়। মক্কা এবং মদিনা এখানকার 2টি গুরুত্বপূর্ণ শহর। এখানকার যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। তারা উট পালন করত। খেজুর এবং উটের দুধ ছিল এদের অন্যতম খাদ্য। এই মানুষেরা নিজেদের আরব বলে পরিচয় দিত। অথবাতে আছে গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায় আর গৌড়তন্ত্র বলতে কি বোঝো? আচ্ছা, গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়? এটা আছে তোমাদের বইয়ের 10 পাতায়। এই যে গৌড় লিখবে, এটাই লিখে দেবে যে প্রাচীন ও মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটা জনগোষ্ঠীকেও বোঝানো হতো। বরাহমিহিরের মানে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের সাহিত্যিক বরাহমিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম আর বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়। খ্রিস্টীয় 7ম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ভাগীরথীর পশ্চিম পাড়ে আজকে মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা। শশাঙ্কের আমলে পুণ্ড্রবর্ধন উত্তরবঙ্গ থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ে অন্তর্গত হয়েছিল। খ্রিস্টীয় 8ম নবম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকেও বোঝানো হতো। এর সাথে আছে গৌড়তন্ত্র বলতে কি বোঝায়? এটা আছে তোমাদের বইয়ের 12 পাতায়। লিখবে শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা যায় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যে কর্মচারী বা আমলারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ, শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসন হস্তক্ষেপ করতে শুরু করে। অর্থাৎ ওই আমলে গৌড় রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো।
4-এর 2 নম্বর প্রশ্ন বলেছে দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল। এখান থেকে লিখবে যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে, এখান থেকে তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থা উন্নতি করা হয়, ফলে কৃষি উৎপাদন বাড়ে। কোথাও বছরে 2বার ফসল ফলানো সম্ভব হয়। যেখানে সেচের সুযোগ কম ছিল সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর বিল কাটা হতো। কোথাও কুয়োর ব্যবস্থাও ছিল। এই পর্যন্ত লিখে দেবে এখান থেকে এখানে। অথবাতে বলেছে চর্যাপদ কি, চর্যাপদের পুঁথি কি উদ্ধার করে না, চর্যাপদের রচয়িতা কারা। লিখবে চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা এবং গানের সংকলন। তাহলে চর্যাপদগুলি কারা লিখেছে, বৌদ্ধ সিদ্ধাচার্যরা। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আর আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকেই চর্যাপদের পুঁথি উদ্ধার করে। 5-এর দাগে আসি। 5-এর আয়তে দিয়েছে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। এটা 12-র পাতায় এইখান থেকে এতটা লিখে দেবে যে শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসী ছিলেন, শৈব বা শিবের উপাসক। আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ানজাংয়ের ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা হর্ষচরিতে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়ানজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎ সিংয়ের নজরেও পড়েছিল বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না, সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল বলে মনে করা যেতে পারে। অথবা বলেছে মাৎস্যন্যায় বলতে কি বোঝো। মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময় তেমন শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে এক পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজাকে নির্বাচন করে আনুমানিক 750 খ্রিস্টাব্দে। ওই সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। 2 দিয়েছে শিক্ষা প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। লিখবে সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বিহার বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল্লাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসক এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, সজ্জাদ্রব্য আর ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসত পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষা দানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েন-সাং খ্রিস্টীয় 7ম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। তার মধ্যে 1,500 জন ছিল শিক্ষক আর 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল।